আসসালামু আলাইকুম। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে যদি তাওহিদ হৃদয় খেলতে না পারেন তাহলে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের মধ্যে আসলে কাকে আপনি প্রেফার করবেন? এই ব্যাপারে যদি কথা বলতে চাই তাহলে বাংলাদেশের ক্রিকেটের আসল চিত্রটা আপনার সামনে চলে আসবে এবং আপনি একটা জায়গায় বুঝবেন যে আমাদের ক্রিকেটাররা কেন আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে স্ট্রাগল করে। অ্যাজ অ্যান অ্যানালিস্ট আপনি যদি আমাকে ইভালুয়েট করতে বলেন আমি কি দেখব? আমি দেখব যে আফগানিস্তান দলে যে সমস্ত বোলাররা আছেন এই টাইপের বোলারদের এগেনস্টে কোন ব্যাটসম্যানরা সফল, কিংবা এই বোলারদের এগেনস্টে কোন ব্যাটসম্যানরা সফল। দুঃখজনক ব্যাপার হচ্ছে সাইফ হাসান কোনোদিন রাশিদ খান, নবী, মুজিব এদেরকে ওইভাবে খেলেনি নাই। নুরুল হাসান সোহান কিছু ম্যাচ খেলেছেন, কয়েকটা 4-5টা বল খেলেছেন। এখন এটা যদি আপনি ম্যাচ করতে না পারেন তখন আপনি ম্যাচ করবেন যে ডানহাতি লেগ ব্রেক বোলার এবং বাহাতি লেগ ব্রেক বোলারদেরকে ঘরোয়া ক্রিকেটে এরা কে কেমন খেলেছেন। দুঃখজনক বিষয়টা হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে তো ডানহাতি লেগ ব্রেক বোলার ওইরকম নাই, বাহাতি লেগ ব্রেক বোলার তো নাই। সো আলটিমেটলি অ্যাজ অ্যান অ্যানালিস্ট সাজেশন দিতে গেলে বেগ পেতে হবে এই জায়গাটাতে যে এই দুজনের কেউই কিন্তু এই টাইপের বোলিং ডোমেস্টিক ক্রিকেটে কখনো ওইভাবে হ্যান্ডেল করেন নাই। সো এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বাস্তবতার জায়গা যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন হঠাৎ করে এসে এই মানের লেগ স্পিন এবং এই মানের লেফট আর্ম লেগ স্পিন খেলে, কিভাবে আসলে কাউন্টার অ্যাটাক করবে, কারণ তারা তো কোনোদিন খেলেই নাই এই ধরনের বল। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে যদি তাওহিদ হৃদয় না খেলেন তাহলে সেক্ষেত্রে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের মধ্যে কাকে প্রেফার করা যায়? এখন অ্যাজ অ্যান অ্যানালিস্ট যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে বেশ কয়েকটা ফ্যাক্টর কিন্তু মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ কারা, এই টাইপের প্রতিপক্ষের এগেনস্টে কোন ব্যাটসম্যানের ভালো করার সম্ভাবনা আছে। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে বোলাররা আছেন তাদেরকে কারা বেটার ফেস করেছেন। এখন এই জায়গাটা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে তাওহিদ হৃদয়কে স্কোয়াডে রাখার বেশ কিছু কারণ টিম ম্যানেজমেন্টের কাছে ছিল। অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যদি গেল 2 মাস আগে চিন্তা করেন যে এই প্রতিপক্ষের বিরুদ্ধেই তাওহিদ হৃদয় ওয়ানডে ফরম্যাটে কিন্তু 2টা হাফ সেঞ্চুরি করেছেন। সো এই বোলারদেরকে তিনি খুব ভালো মতো জানেন। তাওহিদ হৃদয় এলপিএল খেলেছেন, লঙ্কান প্রিমিয়ার লিগ, এবং সেই জায়গাটায় এই বোলারদেরকে তিনি খুব ভালো মতো দেখেছেন। অলদো তিনি বেস্ট শেপে ছিলেন না, আগের ম্যাচটাও 30-এর উপর কিছু রান করেছেন, একটা ম্যাচ উইনিং পার্টনারশিপে তার কন্ট্রিবিউশন ছিল। এখন আলটিমেটলি তাওহিদ হৃদয় যদি ম্যাচে গিয়ে রান আউট হন, এবং রান আউট হওয়াটা চাইতে বড় ব্যাপার আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ল্যাক অফ কনসেন্ট্রেশন। একদম জাতীয় সঙ্গীতের সময় অন্য সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাচ্ছেন, তাওহিদ হৃদয় জাতীয় সঙ্গীত গাচ্ছেন, তাকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে আউট অফ ফোকাস। কী কারণে জানি না, কোন কারণে আমি জানি না। আমরা জানি যে আন্টি অসুস্থ, সেটা একটা তাকে মেন্টালি ডিস্টার্ব করতে পারে। যদি সেটা হয় তাহলে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের তার সঙ্গে কথা বলা উচিত। তার সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা তাকেও বুঝিয়ে বলে যদি তার ব্রেক নেওয়া প্রয়োজন হয় সেই ব্রেকটা তিনি চাইলে নিতে পারেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি সর্বশেষ সাদা বলের ক্রিকেটে আমি 6টা ইনিংস চিন্তা করলে 3বারই তিনি রান আউট হয়েছেন। মাঠে ফিল্ডিংয়ে তার বডি ল্যাঙ্গুয়েজের জায়গাটা সেটাও কিন্তু লাস্ট 3 আরও বেশি প্রকটভাবে হয়েছে। আপনি অ্যাজ অ্যান অ্যানালিস্ট যখন আপনি সাজেশন দেবেন তখন তো ডেফিনেটলি পরিসংখ্যানের উপর ভিত্তি করে, তথ্য উপাত্তের উপর ভিত্তি করে, কিংবা এই বোলারদেরকে কে বেটার ক্রিকেট খেলেন সেগুলোর উপর ভিত্তি করে আপনি সেই সাজেশনটা দিবেন। কিন্তু ওই প্লেয়ারটা আসলে কোন স্টেট অফ মাইন্ডে আছে, ওই প্লেয়ারটার কন্ডিশনটা কী অবস্থা, সেটা জাজ করা টিম ম্যানেজমেন্টের অবশ্যই দায়িত্ব, এবং টিম ম্যানেজমেন্টের নৈতিক দায়িত্বের জায়গা। কোনো প্লেয়ার যদি সাইকোলজিক্যাল কোনো প্রকার প্রেশারে ভোগেন, এইখানে কিন্তু স্পোর্টস সাইকোলজির বিষয়টা আলটিমেটলি সবচাইতে বেশি আলোচনায় আসে, এবং সেই জায়গাটাতেই ম্যান ম্যানেজমেন্টের কাজটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে করতে হয়। এবারে যদি বলেন যে ঠিক আছে তাওহিদ হৃদয়ের মেন্টাল স্টেটটা বা মেন্টাল কন্ডিশনটা যদি ওইরকম ভালো না থাকে, সাইকোলজিক্যালি তিনি যদি গেম খেলার মতো ফিট অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে আসলে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে কে আসতে পারেন। দুঃখজনক একটা বিষয় হচ্ছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এই দুজনের মধ্যে কেউই আফগানিস্তানের বোলারদেরকে আসলে ওইভাবে খেলেন নাই। নুরুল হাসান সোহান রাশিদ খানকে খেলেছেন, তাও সেটা মাত্র 4টা বল ফেস করেছেন রাশিদ খানের। মুজিবুর রহমানকে খেলেছেন, মুজিবুর রহমান খুব সম্ভবত খেলবেন না বাংলাদেশের সঙ্গে, গাজনফারকেই খেলানো হবে। মোহাম্মদ নবীর বেশ কয়েকটা বল নুরুল হাসান সোহান খেলেছেন এবং সেটা 22 বল থেকে 25 রান তিনি করতে পেরেছেন, একবার আউট হয়েছেন। সাইফ হাসান এদের কাউকেই ঠিকঠাক মতো আসলে খেলেন নেই। সো এটা একটা জায়গা। আরেকটা বিষয় হচ্ছে ধরে নিচ্ছি যে ঠিক আছে এদেরকে খেলেন নেই, কিন্তু এই টাইপের বোলারদের এগেইনস্টে আসলে কার ট্র্যাক রেকর্ড কেমন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নুরুল হাসান সোহান বা সাইফ হাসান যাদেরকে আমরা বলি না কেন, ডোমেস্টিক ক্রিকেটে খুব বেশি লেগ স্পিনার বা লেফট আর্ম লেগ স্পিনার খেলার সুযোগ হয় না, মিস্ট্রি স্পিনার খেলার সুযোগ হয় না। তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আসলে ওই মানের স্পিনার নাই বা ওই রকমের স্পিনার নাই। তারপর আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে নুরুল হাসান সোহান ইন্টারন্যাশনাল ক্রিকেটে লেগ স্পিনারদের বিরুদ্ধে তার গড়টা হচ্ছে 43, স্ট্রাইক রেটটা 106, এবং মোটামুটি তিনি ভালো করেছেন। যদিও 2025 সালে টি-20 ক্রিকেটে মানে
ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদেরকে যখন তিনি ফেস করেছেন, যেহেতু গ্লোবাল এবং বিপিএল খেলেছেন, গ্লোবালেরটার পারফরমেন্সটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হবে। 19 বল থেকে 13 রান করেছেন, 4 ইনিংসে তিনি 3 বার আউট হয়েছেন লেগ স্পিনারদের বিরুদ্ধে। সাইফ হাসানের ক্ষেত্রে প্রবলেমের জায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনোদিন লেগ স্পিনার কিংবা লেফট আর্ম লেগ স্পিনার কাউকেই তিনি কোনোদিন খেলেন নাই। কিন্তু এই বছরটাতে আমরা যদি তার ডোমেস্টিক ক্রিকেটের ট্র্যাক রেকর্ডটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সাইফ হাসান এই বছরটাতে ডোমেস্টিক ক্রিকেটে লেগ স্পিনার 13 বল থেকে 25 রান করেছেন, একবার আউট হয়েছেন, স্ট্রাইক রেটটা 192 এবং অ্যাভারেজটা 25। এখন ফ্যাক্টর জায়গা হচ্ছে দুজনের কেউই, আমি যে পরিসংখ্যানটা দিলাম, দুজনের কেউই আফগানিস্তানে যে টাইপের বোলার আছে কিংবা যেই মানের বোলার আছে এদের বিরুদ্ধে কখনোই এক্সপোজড হন নাই ওইভাবে, বা এদের বিরুদ্ধে আমরা কখনো ওইভাবে দেখি নাই। সোহানকে কিছুটা দেখেছি, সোহান ইন্টারন্যাশনাল ক্রিকেট 2022 পর্যন্ত ইন্টারন্যাশনাল টি20 খেলেছেন এবং লেগ স্পিন কিংবা লেফট আর্ম লেগ স্পিন কিছুটা তাকে মোকাবেলা করতে দেখেছি, কিন্তু তারপরও সেটা খুব বেশি কনভিন্সিং কোনো কিছু না। সাইফের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এই বছরটাতে তিনি লেগ স্পিনটা বেটার হ্যান্ডেল করেছেন, চায়নাম্যান তিনি খেলেনই নাই। সো যেহেতু রশিদ খান এবং নূর আহমেদ আছে এই জায়গাটায়, ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টকে তাদের কন্ডিশন অনুযায়ী এই মুহূর্তে কোন প্লেয়ারটা বেটার শেপে আছেন সে অনুযায়ী ডিসিশনটা নিতে হবে এবং কার আসলে ওই টাইপের বোলিংয়ের এগেনস্টে বেটার করার পসিবিলিটির জায়গা আছে। একটা বিষয় হতে পারে, আমি একটা জায়গা থেকে বলতে পারি, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান যেহেতু উইকেটের ভেতর মুভমেন্ট অনেক বেশি করেন, সোহান কিন্তু উইকেটে মুভমেন্ট অনেক বেশি করে, সেটা অনেকাংশে অনেক স্পিনারদের লেন্থ ম্যানেজমেন্টটাকে উলটপালট করে দিতে পারে। এটা একটা জাস্ট ধারণাগত চিন্তার জায়গা যে এটা হতে পারে, কিন্তু যেহেতু এটা এখন পর্যন্ত প্রুভেন না যে ওই টাইপের লেগ স্পিনার এগেইনস্টে আসলে কেমন কাউন্টার অ্যাটাক করতে পারবেন সোহান, যেটা বলছিলাম যে অ্যাভারেজ তার 43 আছে এবং এটা একটা অ্যাডভান্টেজ। তার উইকেটের ভেতর নাড়াচাড়া নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু এগেইনস্ট এই ধরনের স্পিনার এগেইনস্টে সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে, যেহেতু তারা খুব টাইট লাইনটা মেনটেন করে বোলিং করেন, লেন্থটাও খুব টাইট থাকে। সো এই নাড়াচাড়াটা অনেক সময় তাদের লেন্থ ম্যানেজমেন্টটাকে একটু এলোমেলো করে দিতে পারে। সো সেটা একটা জায়গা হতে পারে। তারপরেও ইটস আপ টু দ্য টিম ম্যানেজমেন্ট যে আসলে এই জায়গাটায় কাকে তারা নেবে, কারণ দুজনের কেউই কিন্তু এই ধরনের বোলিং অ্যাটাকের এগেনস্টে এখন পর্যন্ত অভ্যস্ত নয়, বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটেও এই টাইপের বোলিংয়ের এগেনস্টে খেলা হয় না। সো পয়েন্ট টু বি নোটেড, এই যে আমরা যখন কথা বলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আমরা কেন স্ট্রাগল করি, দেখেন আজকে যখন দুজন ব্যাটসম্যান আছেন, এই দুজন ব্যাটসম্যানকে নিয়ে যখন আমি কথা বলবো, এই দুজন ব্যাটসম্যানের কেউই লেফট আর্ম লেগ স্পিন কিংবা রাইট আর্ম লেগ স্পিন ডোমেস্টিক ক্রিকেট ওইভাবে খেলেনই না। তাহলে আমি এখন আসলে কোনভাবে আপনাকে সেই সাজেশনের কথাটা বলবো? সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার ক্রিকেট, যেটা আমি বললাম। এখন ইটস আপ টু দ্য টিম ম্যানেজমেন্ট যে আসলে তারা কাকে খেলাবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।